শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ আজ। প্রথমবার মন্ত্রিত্ব পাচ্ছেন ২৭ জন। মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠবে সোনার বাংলা, প্রত্যাশা বিশিষ্টজনের। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। মহাজোটের সঙ্গে আলোচনা করে মন্ত্রিসভায় না থাকার সিদ্ধান্ত জানালেন রাঙ্গা। ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন না। ডক্টর কামালের বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে দাবি নেতাদের। ভোট নিয়ে আবারও কূটনীতিকদের কাছে অভিযোগ। সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে সৈয়দ আশরাফকে বিদায়। কিশোরগঞ্জ ও ময়মনসিংহের সর্বস্তরের মানুষের শ্রদ্ধার পর বনানীতে চিরনিদ্রায় শায়িত। এবং পূর্ব বিরোধের জেরেই গণধর্ষণের শিকার হন সুবর্ণচরের গৃহবধূ। ব্যক্তিগত শত্রুতাকে রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টা হয়েছে বলছে স্থানীয় আওয়ামী লীগ। দেখছিলেন শিরোনাম, বাংলা সময়ের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আজ শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। বিকেল ৩:৩০টায় বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ অনুষ্ঠিত হবে। গতকাল এক ঝাঁক নতুন মুখ নিয়ে ঘোষণা করা হয় মন্ত্রিসভার ৪৬ সদস্যের নাম। নতুন মন্ত্রিসভার সবাই আওয়ামী লীগের। পূর্ণমন্ত্রী থাকছেন ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ এবং উপমন্ত্রী ৩ জন। ৩১ জন নতুন মুখের মধ্যে ২৭ জনই প্রথমবারের মতো স্থান পেয়েছেন মন্ত্রিসভায়। ওবায়দুল কাদের ও ইয়াফেস ওসমান ছাড়া ২ মেয়াদে মন্ত্রী ছিলেন এমন কেউই স্থান পাননি নতুন মন্ত্রিসভায়। নির্বাচিত হইয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ৩ জানুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। সেদিনেই রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে মন্ত্রিসভা গঠনের আহ্বান জানান। রোববার সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানান। এ সময় তিনি জানান, নতুন মন্ত্রিসভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ওবায়দুল কাদের, মুখ বিষয়ক মন্ত্রণালয়ে আকম মোজাম্মেল হক আর কৃষিতে মোহাম্মদ আব্দুর রাজ্জাক। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক ও তথ্যমন্ত্রী হচ্ছেন ডক্টর হাসান মাহমুদ। আহম মুস্তফা কামাল অর্থ, মোহাম্মদ তাজুল ইসলাম এলজিআরডি, ডাক্তার দীপুমণি শিক্ষা, এ কে আব্দুল মোমেন পররাষ্ট্র, এম এ মান্নান পরিকল্পনা ও নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাট, জাহিদ মালেক স্বাস্থ্য, সাধনচন্দ্র মজুমদার খাদ্য মন্ত্রণালয়, টিপু মুন্সি বাণিজ্য, নুরুজ্জামান আহমেদ সমাজ কল্যাণ, সম রেজাউল করিম গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, নুরুল ইসলাম সুজন রেলপথ, স্থপতি ইয়াফেস ওসমান বিজ্ঞান ও প্রযুক্তি এবং মুস্তাফা জব্বার থাকছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে। এদিকে প্রতিমন্ত্রীদের তালিকায় রয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি নসরুল হামিদ, মৎস্য প্রাণী সম্পদ আশরাফ আলী খান, শ্রম ও কর্মসংস্থান মন্নুজান সুফিয়ান, নৌপরিবহন খালিদ মাহমুদ চৌধুরী, প্রাথমিক গণশিক্ষা জাকির হোসেন, পররাষ্ট্র মোহাম্মদ শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জুনাইদ আহমেদ পলক, জনপ্রশাসন ফরহাদ হোসেন এলজিআরডি স্বপন ভট্টাচার্য, কামাল আহমেদ মজুমদার শিল্প, ইমরান আহমেদ প্রবাসী কল্যাণ, জাহিদ আহসান রাসেল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ৩ জন উপমন্ত্রী হচ্ছেন বেগম হাবিবুন্নাহার পরিবেশ ও বন, এনামুল হক শামীম পানি সম্পদ আর মহিবুল হাসান চৌধুরী শিক্ষা। নির্বাচিত সংসদ সদস্য। এদিকে প্রতিরক্ষা ও জনপ্রশাসন সহ কয়েকটি মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অধীনে রাখার কথা জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে বর্তমান মন্ত্রিসভা বিলুপ্ত হবে। মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, এখানে যারা প্রতিমন্ত্রী আছেন ওনারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কাজ করবেন। আনুষ্ঠানিকভাবে ওই নতুন জন শপথ গ্রহণের পরে আগের জনের টার্মিনেশন হবে। সোমবার বিকেল ৩:৩০টায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন মন্ত্রিত্ব পাওয়া কয়েকজন। এ সময় উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে কাজ করার আশা প্রকাশ করেন তারা। রাজনীতির বিভিন্ন স্তরে কাজ করেছি, এখন একটা বড় দায়িত্বে আছি, এটা আমি মনে দায়িত্ব হিসাবেই দেখতেছি। আমি চেষ্টা করব আমার দায়িত্ব পালন করার জন্য এবং এই ব্যাপারে আমি দেশবাসীর দোয়া এবং সহযোগিতা কামনা করছি। এখন কোনো মানুষ না খেয়ে থাকে না, অভুক্ত থাকে না,
কিন্তু আমাদের আগামী যে প্রজন্ম, আমাদের সন্তান, আমাদের তরুণ, আমাদের যুব সমাজ, তাদের জন্য পুষ্টিসম্মত খাবার দরকার এবং নিরাপদ খাদ্য। আরেকটি দিক হলো যে পর্যাপ্ত খাবার আছে কিন্তু অনেক মানুষের আয় নাই, তারা কিনে খেতে পারে না, দে ক্যানট অ্যাফোর্ড। কাজে সেটাও আমাদেরকে দেখতে হবে। তখন যেটা হাতে আসবে সেটাকে ক্ষিপ্র গতিতে আমার মতো করে সম্পন্ন করে ফিরিয়ে দেওয়া, বল টেনিস বলের মতো, যে বলটা আসবে হিট ইট ব্যাক। তো আমি আশা করি এটা ধরে রাখতে পারবো। অর্থ মন্ত্রণালয় যেভাবে আগে চলছে সেভাবে আর চলবে না। অর্থ মন্ত্রণালয় নতুন পরিসরে, নতুন কলেবরে তার যাত্রা শুরু করবে এবং সেখানে দেখবেন অনেক বিশালতা এবং সেখানে অনেক নতুনত্ব আমরা দেখতে পাবেন। আমাদের সবাইকে নিয়েই মাননীয় প্রধানমন্ত্রী তার হাত ধরেই আমরা আমাদের দেশের অর্থনীতিকে আরো অনেক শক্তিশালী অবস্থানে আমরা নিয়ে যাবো ইনশাল্লাহ। তারুণ্য নির্ভর নতুন মন্ত্রিসভা মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলা গড়ে তুলবে বলে প্রত্যাশা করেছেন বিশিষ্টজনরা। পাশাপাশি ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী প্রশাসনের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত হবে বলেও মনে করেন তারা। নবীন প্রবীণের সমন্বয়ে গঠিত মন্ত্রিসভা সামগ্রিকভাবে দেশকে এগিয়ে নিতে কাজ করবে বলে আশাবাদী রাজনৈতিক বিশ্লেষকরা। শফিক মোহাম্মদের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সাংসদদের শপথ গ্রহণের 3 দিন পরই রোববার নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব, যেখানে দেখা যায় প্রবীণদের চেয়ে নবীনদের আধিক্য। আওয়ামী লীগ ঘোষিত তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি ইশতেহারের সঙ্গে সমন্বয় রেখেই এই মন্ত্রিসভা বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ.ম.স. আরেফিন সিদ্দিক। দল পরিচালনার ক্ষেত্রে যারা দক্ষতার পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী তাদেরকেই মূল্যায়ন করেছেন বলে মনে করেন তিনি। শপথ গ্রহণের আগে খুব নিশ্চিতভাবে জানা যায় না যে কাদেরকে শপথ গ্রহণের জন্য ডাকা হয়েছে। এবার অনেক বেশি স্বচ্ছতার সাথে এই কাজগুলো করা হয়েছে। আমরা আজকেই জানি যে কারা মন্ত্রিসভায় শপথ দিচ্ছেন এবং এটাও জানি যে কারা কোন দায়িত্বে থাকবেন। আমার মনে হয় যে এই স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়টি আজকে থেকে যেটা শুরু হলো সেটা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি, আমরা এই মন্ত্রিসভা দেখেই বুঝতে পারছি যে তারুণ্যের শক্তির উপরে প্রশাসন কতটা নির্ভর করছে, প্রধানমন্ত্রী তরুণদের উপরে কতটা আস্থা রাখেন, বিশ্বাস রাখেন। নতুন মন্ত্রিসভার সামনে অনেক দায়িত্ব উল্লেখ করে রাজনীতি বিশ্লেষকরা বলছেন সময়ই বলে দেবে তাদের সফলতা। আওয়ামী লীগের বয়োজ্যেষ্ঠ নেতারা এই মন্ত্রিসভাকে প্রয়োজনীয় সহযোগিতা করবেন বলেও আশা প্রকাশ করেন তারা। যারা হেভি ওয়েট তাদেরকে বাদ দেওয়া হলো, আমি হেভি ওয়েট মনে করি না। প্রবীণ যারা তারা তো অনেকদিন মন্ত্রিত্ব করেছেন, অভিজ্ঞতাদের নবীনদেরকে তারা অবশ্যই সাহায্য করবেন। তারা সারা জীবন মন্ত্রী থাকতে হবে এমন তো কথা নয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রয়াস, মুক্তিযুদ্ধ সবকিছুতেই তরুণদের অগ্রাধিকার ভিত্তিক অবদান আছে বলে আমি বিশ্বাস করি। আপাতত মহাজোটের অংশীদাররা মন্ত্রিসভায় ঠাঁই না পেলেও পরবর্তীতে মন্ত্রিসভার কলেবর বাড়ার সুযোগ আছে বলেও মত দেন এই রাজনীতি বিশ্লেষক। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। এবারে মন্ত্রিসভায় যে এক ঝাঁক নতুন মুখ এসেছে তার মধ্যে বড় চমক দেখা গেছে অর্থনীতি, ব্যবসা বাণিজ্য সম্পর্কিত 5 মন্ত্রণালয়। দলের একাধিক প্রভাবশালী নেতার পরিবর্তে শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ে এসেছে সম্পূর্ণ নতুন মুখ। আর সর্বাধিক আলোচনায় থাকা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আ.হ.ম মোস্তফা কামাল। আর শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হয়েছেন এ সময়ের আলোচিত শ্রমিক নেতা বেগম মুন্নুজান সুফিয়ান। হাসান সাফায়েতের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অভাবনীয় জয়ের পর মন্ত্রিসভায় যে চমক এসেছে তা থেকে বাদ পড়েনি সরকারের গুরুত্বপূর্ণ 5 মন্ত্রণালয়, অর্থ, শিল্প, বাণিজ্য, পরিকল্পনা এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এই 5 মন্ত্রণালয়ের সবচেয়ে বড় খবর, আওয়ামী লীগের হেভিওয়েট নেতা তোফায়েল আহমেদের পরিবর্তে এবার বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন তৈরি পোশাক ব্যবসায়ী ও বিজিএমইএর সাবেক সভাপতি টিপু মুন্সি। 2008 সালে সংসদ নির্বাচনে জয়ী হওয়ার মাধ্যমে দীর্ঘ 23 বছর পর রংপুর 4 আসন ফিরে আসে নৌকার হাতে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন টিপু মুন্সি। প্রথম থেকেই সবচেয়ে বেশি আলোচনায় থাকা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সরকারের বিগত আমলে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আ.হ.ম মুস্তফা কামালকে। মহাজোট সরকারের 10 বছরে অর্থনীতিতে যে উন্নয়ন ঘটেছে তার মধ্যে অন্যতম জিডিপির রেকর্ড 7.86% প্রবৃদ্ধি অর্জন, যেখানে সক্রিয় অংশগ্রহণ ছিল সাবেক এই ক্রীড়া সংগঠক ও কুমিল্লা 9 ও 10 আসন থেকে 4 বারের নির্বাচিত সাংসদের।
সরকারের আরেক প্রভাবশালী মন্ত্রী আমির হোসেন আমুর জায়গায় শিল্পমন্ত্রী হিসেবে নতুন মুখ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের উপর আস্থা রেখেছেন প্রধানমন্ত্রী। নরসিংদী ৪ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য এর আগে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাণিজ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়ে প্রথমবারের মতো মন্ত্রিসভায় এলেন আওয়ামী লীগের আরেক প্রবীণ রাজনীতিবিদ মিরপুর ১৫ আসনের কামাল আহমেদ মজুমদার। এদিকে গত ৫ বছর অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা এম এ মান্নানকে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের। আর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পেয়েছেন মন্নুজান সুফিয়ান। হাসান সাফায়াত, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরো থাকছে। দেশের উত্তরাঞ্চলে তীব্র শীতে রোগের প্রকোপ, হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। গতকাল দুপুরে জাতীয় সংসদ ভবনে তাকে শপথ করান স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। এছাড়া সংসদ সচিবালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অসুস্থতার কারণে বৃহস্পতিবার শপথ নিতে পারেননি রংপুর ৩ আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। ওই দিন জাতীয় পার্টির অন্য ২১ জন সংসদ সদস্য শপথ নেন। শপথ অনুষ্ঠান থেকে বেরিয়ে দলটির মহাসচিব সাংবাদিকদের বলেন, একাদশ সংসদে প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করবে জাতীয় পার্টি। মহাজোটের সঙ্গে আলোচনা করেই মন্ত্রিসভায় না থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিরোধী দলে ছিলাম এবং সরকারেও ছিলাম। আমরা দেখেছি যে এতে আমাদের একটু সমস্যার সৃষ্টি হয়, কোনো সময় অনেক দিক জবাবদিহি করতে হয় যে বিরোধী দল আবার সরকারি দল একসঙ্গে কিভাবে হয়। আমরা বিরোধী দলের মতোই ভূমিকা রাখবো। এর কারণে হয়তো আমরা খানিকটা বিচলিত হব বিভিন্ন সময়। আমাদের সংসদ সদস্য তারা কেউই মন্ত্রিসভায় অংশগ্রহণ করবে না। মহাজোটের সঙ্গে টেলিফোনে আমি কথা বলেছি ওনাদের সাধারণ সম্পাদক সাহেবের সঙ্গে। তিনি বলেছেন যে আপনারা এবার বিরোধী দলেই থাকতে পারেন, অসুবিধা হলে পরে আমরা আবার আলোচনা করবো, অসুবিধা থেকে না আমার কাছে মনে হয় না। ডক্টর কামাল হোসেনের ঘোষণার পরদিনই অবস্থান বদলে গেল জাতীয় ঐক্যফ্রন্টের। জোটের শীর্ষ নেতা নির্বাচনে গণফোরামের বিজয়ী প্রার্থীর শপথ নেওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া দিলেও গতকাল ঐক্যফ্রন্টের পক্ষ থেকে তা নাকচ করা হয়। রাজধানীর মতিঝিলে ডক্টর কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এদিকে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে আবারও ভোটে অনিয়মের বিষয়ে অভিযোগ করেছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। সুনির্দিষ্ট আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। তো আমার নিজের ধারণা যে ইতিবাচক সিদ্ধান্ত আমরা নেব। জাতীয় ঐক্যফ্রন্টের বিজয়ী প্রার্থীরা শপথ নিয়ে সংসদে যাবেন কিনা তা নিয়ে যখন জল্পনা কল্পনা তুঙ্গে, তখনই গণমাধ্যমের সামনে এভাবেই ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। কিন্তু রাত পেরোতেই বদলে যায় অবস্থান। রোববার সকালে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকের পর শনিবার বিকেলে নেওয়া সিদ্ধান্ত থেকে সরে আসে গণফোরাম। তিনি দাবি করেন, শপথ নিয়ে ডক্টর কামাল হোসেনের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। শপথ নেওয়ার কোনো কথা কখনো হয়নি। কালকে কিছু মিডিয়া অত্যন্ত ভুলভাবে এটার ব্যাখ্যা করেছে। এখন পর্যন্ত কেউ শপথ নিচ্ছে না। এই নির্বাচনে আমাদের কেউ শপথ নেবে এই ধরনের কোনো কথা ঘুণা করে কামাল হোসেন বলেননি। স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে বিকেলে গুলশানে একটি অভিজাত হোটেলে কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ কয়েকটি দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সন্ধ্যায় ডক্টর কামাল হোসেন বলেন, নির্বাচনে নিয়মের অভিযোগ তুলে ধরা হয়েছে। তাদের আগ্রাসনের জন্য নির্বাচন তো যেটা আমরা আকাঙ্ক্ষিত নির্বাচন হয়নি, যে যার ফলে আমরা একটা পুনর্নির্বাচন দাবি করছি। এখন আমাদের কথা হলো যে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, একটা ভালো নির্বাচন এখন দিয়ে মানুষকে সুযোগ দেওয়া, সে একটা সুন্দর সমাজ গড়ার। আবারও নির্বাচন অনুষ্ঠানে বিদেশিদের কাছে সহায়তা চাওয়ার কথাও জানান ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে বিদায় জানানো হলো আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে। গতকাল সকালে সিএমএইচের হিমঘর থেকে জাতীয় পতাকায় মোড়ানো সৈয়দ আশরাফের কফিন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হলে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। একে একে তার প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার ও রাজনৈতিক নেতৃবৃন্দ। জনপ্রিয় এ নেতাকে শ্রদ্ধা জানাতে সংসদ ভবনে সমবেত হন সর্বস্তরের নেতাকর্মীরা। কথা ছিল সুস্থ হয়ে এখানে আসবেন, শপথ নেবেন,
পঞ্চমবারের মতো সংসদ সদস্য হিসেবে। রোববার সকালে সৈয়দ আশরাফ সংসদ ভবনে ঠিক এলেন, কিন্তু প্রাণহীন নিথর দেহে। জননন্দিত এই নেতাকে শেষবারের মতো বিদায় জানাতে সকাল থেকেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জড়ো হন রাজনীতির মাঠের দীর্ঘদিনের সহকর্মী সহযোদ্ধারা। নির্ধারিত সময়ের আগেই সংসদ ভবনের মূল কম্পাউন্ড থেকে জনতার ভিড় ছড়িয়ে যায় মূল সড়ক পর্যন্ত। সকাল 10:30টার দিকে অনুষ্ঠিত হয় সৈয়দ আশরাফের প্রথম নামাজে জানাজা। প্রয়াত নেতার জন্য অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মোনাজাত। জানাজার পর ৭১-এ বাঙালির মুক্তি সংগ্রামের সংগঠক আর রণাঙ্গনের বীর যোদ্ধা সৈয়দ আশরাফের প্রতি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। এরপর জাতীয় পতাকা আর দলীয় পতাকায় মোড়ানো সৈয়দ আশরাফের মরদেহে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরিন শারমিন চৌধুরী। দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী আবারও শ্রদ্ধা জানান। প্রিয় নেতার জানাজায় অংশ নিতে দূর দূরান্ত থেকে আসেন হাজারো নেতাকর্মী। শোকাতুর এসব মানুষ তুলে ধরেন প্রয়াত নেতার সঙ্গে তাদের নানান স্মৃতির কথা। এরকম সৎ ব্যক্তি আজ পর্যন্ত আমার বয়সে বা আমি দেখি নাই। তার যে দেশকে ভালোবাসা, আওয়ামী লীগকে ভালোবাসা, জনগণকে ভালোবাসা, এই উদ্বুদ্ধ হয়ে আসছি। প্রবাসী বাঙালিদের কাছে তিনি ছিলেন একজন আদর্শ। রাজনীতির মাঠের দীর্ঘদিনের সহযোদ্ধা যারা, তারাও বলছেন গঠনমূলক রাজনীতির এক প্রকৃষ্ট উদাহরণ সৈয়দ আশরাফ। আমরা যারা নতুন আওয়ামী লীগের কর্মী, আমাদের কাছে তিনি বরাবরই একটি ধ্রুবতারার মতো আদর্শ হয়ে বেঁচে থাকবেন। Entire political life, it is very clean and decent. এই মৃত্যু আমাদের কাছে পালকের মতো হালকানো, এই মৃত্যু আমাদের কাছে পাহাড়ের মতো ভারী। সর্বস্তরের মানুষের এই অংশগ্রহণ বলছে নেতা হিসেবে সৈয়দ আশরাফ কতটা জনপ্রিয় ছিলেন। তার প্রথম জানাজায় অংশ নেয়া এসব সাধারণ মানুষেরা বলছে বিশুদ্ধ রাজনীতির যে দীক্ষা সৈয়দ আশরাফ দিয়ে গেলেন, তা বাংলাদেশের রাজনীতির আকাশে ধ্রুব তারা হয়ে জাজল্যমান থাকবে যুগ যুগান্তর। সংসদ ভবন থেকে সৈয়দ আশরাফের মরদেহ নিয়ে যাওয়া হয় কর্মীটোলা পুরাতন বিমানবন্দরে। সেখান থেকে বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে তার মরদেহ নিয়ে যাওয়া হয় কিশোরগঞ্জে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে নিজ এলাকা কিশোরগঞ্জের শোলাকিয়ায় সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় জানাজায় শামিল হন লাখো মানুষ। শেষবারের মতো প্রিয় নেতাকে এক নজর দেখতে ভিড় করেন সর্বস্তরের মানুষ। সেখান থেকে গতকাল বিকেলে জন্মস্থান ময়মনসিংহে নিয়ে যাওয়া হয় তার মরদেহ। আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত তৃতীয় জানাজায়ও ছিল গণমানুষের ঢল। পরে গতকাল বিকেলে বনানী কবরস্থানে সমাহিত করা হয় সৈয়দ আশরাফকে। এ মাটির মানুষই নিজেদের প্রতিনিধি করে সৈয়দ আশরাফুল ইসলামকে ৫ বার পাঠান জাতীয় সংসদে। রোববার শেষবারের মতো সেই নেতাকে বিদায় জানাতে ঐতিহাসিক শোলাকিয়া ময়দান ছিল কানায় কানায় পূর্ণ। দুপুরে জানাজার কথা থাকলেও সকাল থেকে শোলাকিয়া ময়দানে জড়ো হন রাজনৈতিক সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ দূর দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ। দুপুর ১:১টায় অনুষ্ঠিত হয় সৈয়দ আশরাফের দ্বিতীয় জানাজা। ৭১-এর এই গেরিলা যোদ্ধাকে দেয়া হয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। এরপরই নিজ নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হন কিশোরগঞ্জ ১ আসন থেকে নির্বাচিত ৫ বারের এই আইন প্রণেতা। সৈয়দ আশরাফ এর মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা কখনো মরে না, তারা অমর অজেয়। রাস্তাঘাট করছে, পুল করছে, ব্রিজ করছে, সবকিছু করছে। অনেক খুব ভালো লোক আছেন। জানাজায় অংশ নিতে এসে সবার কণ্ঠে ঝরল সৈয়দ আশরাফের উদারতার কথা। স্মরণ করেন কিশোরগঞ্জ নিয়ে তার উন্নয়ন ভাবনা। সাধারণ মানুষ যখন ওনার কাছে যাইতেন তখন উনি সুন্দরভাবে ব্যবহার করতেন এবং ওনাদেরকে ভালোভাবে বুঝাইতেন। সৎ এবং আদর্শের প্রতীক ছিল, কিশোরগঞ্জের গর্বের হক। সৈয়দ আশরাফ সকল কিছুর ঊর্ধ্বে, দলমত নির্বিশেষের ঊর্ধ্বে তিনি নির্লোভ নির্মোহ মানুষ ছিলেন। কিশোরগঞ্জ, হোসেনপুর এবং বাংলাদেশের মানুষ একজন স্বচ্ছ রাজনীতিবিদ, একজন ভালো মানুষ, সৎ মানুষকে হারানো। পরে নিজের জন্মস্থান ও শৈশব কৈশোরের স্মৃতি বিজড়িত ময়মনসিংহে নিয়ে যাওয়া হয় সৈয়দ আশরাফের মরদেহ।
বিকেল ৩টার দিকে আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত তৃতীয় জানাজায়ও ছিল গণমানুষের ঢল। ঢাকা, কিশোরগঞ্জ ও ময়মনসিংহে ৩ দফা জানাজা শেষে বিকেলে রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ। বাংলা সময় আরও থাকছে। অগ্নিকাণ্ডের 14 বছর স্বাভাবিক হয়নি সুনামগঞ্জের ট্যাংরাটিলা গ্যাস ফিল্ড। গ্যাসের উদ্গীরণে কমে যাচ্ছে মাটির উর্বরতা, কৃষিকাজে বিরূপ প্রভাব। পূর্ব বিরোধের জের ধরেই গণধর্ষণ ও নির্যাতনের শিকার হন নোয়াখালীর সুবর্ণচরের গৃহবধূ। সময় সংবাদের অনুসন্ধানে এমন তথ্য বের হয়ে এসেছে। গত 30শে ডিসেম্বর শেষ রাতে একদল দুর্বৃত্ত এই জঘন্য ঘটনাটি ঘটায়। এটি রাজনৈতিক রূপ নেয় গোটা দেশে তোলপাড় শুরু হলেও মূলত ব্যক্তিগত শত্রুতা থেকেই এই ঘটনা ঘটায় প্রতিপক্ষরা। এর সঙ্গে জড়িত থাকার অপরাধে পুলিশ এখন পর্যন্ত 10 জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে 7 জনের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। কলিন মেম্বার পড়ে দাঁড়াইছে 5 বছর পর আবার কলিন মেম্বারের ভোট করছি। রোববার হাসপাতালের বিছানায় সময় ক্যামেরার সামনে তার উপর নির্যাতনের আগেকার ক্ষোভের গল্প তুলে ধরেন নোয়াখালীর সুবর্ণচরের মধ্যবাগ্যা গ্রামের গণধর্ষণের শিকার গৃহবধূ। 2016 সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই গৃহবধূ বিজয়ী ইউপি সদস্য স্থানীয় আওয়ামী লীগ নেতা খলিলের পক্ষ নিলে এ বিরোধের শুরু। তখনও পরাজিত ইউপি সদস্য রুহুল আমিন বাহিনীর নির্যাতন ভোগ করতে হয় পরিবারটিকে। আগের বিরোধের জের ধরেই গত 30 ডিসেম্বরের নির্বাচনে তার গ্রামেই ভোট কেন্দ্রে রুহুল আমিন বাহিনীর সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই গৃহবধূ। সেই রাতেই ওই গৃহবধূকে স্বামী সন্তানের সামনে পাশবিক নির্যাতন চালিয়ে দিনের প্রতিশোধ নেয় রুহুল আমিন বাহিনী। সরকারি মেডিকেল রিপোর্টেও ধর্ষণের প্রমাণ মিলেছে। যারা এখন দর্শন করছে ওই মহিলাকে, ইউপি নির্বাচনের পরে ওই মহিলাকে এবং ওর স্বামীকে রাস্তার উপর রাত্রে ওরাই মারধর করছে। এদেরকে রাজনীতিকে জড়ান মানি এদেরকে ছাড় দেওয়া। আমি ওদের ফাঁসি চাই। সময় গড়ানোর সাথে সাথেই ঘটনাটির নির্বাচনী সহিংসতা হিসাবে সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে, নেয় রাজনৈতিক রূপ। গৃহবধূকে হাসপাতালে দেখতে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ঐক্যফ্রন্ট নেতারা দোষেন আওয়ামী লীগকে। তবে নোয়াখালীর শীর্ষ আওয়ামী লীগ নেতার দাবি মিথ্যা অপপ্রচার। বিএনপি এটাকে যেভাবে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে, এটা উচিত না, এটা ঠিকও না। রাজনৈতিক ফায়দা নিয়ে ঘটনার কোন রকমের উপকার হবে বলে আমার মনে হয় না। তবে ঘটনাটি রাজনৈতিক নয়, জঘন্য অপরাধ হিসেবেই দেখছেন বলে জানালেন নোয়াখালীর পুলিশ সুপার। সিরাজ কিন্তু বাদী হয়ে একটা এজাহার করেছে যে পূর্ব বিরোধের জের ধরে এই ঘটনাটি ঘটেছে। আমরা চার্জশিট করব দ্রুততম সময়ের মধ্যে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি এনে সাক্ষী দ্রুত সময়ের মধ্যে যেন তাদেরকে সাজার আওতায় আনা যায় সেই ব্যবস্থা আমরা পুলিশের পক্ষ থেকে করব। রোববার রাত পর্যন্ত পুলিশ এ ঘটনায় রুহুল আমিন সহ 10 জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে এজাহারভুক্ত 6 জন, 7 জনকে 5 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনায় এখানকার এসব মানুষের দাবি রাজনীতির কাদা ছোঁড়াছুড়ি না করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি ক্ষতিগ্রস্ত গৃহবধূর মানসিক বিপর্যয়ের উন্নয়ন ও তার পরিবারের সামাজিক নিরাপত্তায় সরকার সহ সকলকেই এগিয়ে আসতে হবে। সুবর্ণচরের মধ্যম চরবাগ্যা গ্রাম থেকে বখতিয়ার মুন্না, সময় সংবাদ, নোয়াখালী। উত্তরাঞ্চলে শীতের প্রকোপ দিন দিন বাড়ছে, তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন রোগ। ঠান্ডাজনিত বিভিন্ন রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। উত্তরের জেলা নীলফামারীতে শীতের তীব্রতা বেড়েছে কয়েকগুণ। দিনে গরম আর রাতে কনকনে শীত হওয়ায় শিশু থেকে বয়স্করা আক্রান্ত হচ্ছে নানা রোগে। ফলে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। এদিকে লালমনিরহাটেও তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। প্রচণ্ড ঠান্ডায় ডায়রিয়া, সর্দি কাশি, শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন বয়সী মানুষ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশুরা। উত্তরাঞ্চলে শীতের খবর জানাতে রাজশাহী রেলগেট এলাকায় আছেন সাইফুর রহমান রকি এবং রংপুরে RK রোডে আছেন রতন সরকার। প্রথমে যাচ্ছে সাইফুর রহমান রকির কাছে। রকি,
রাজশাহীতে জেকে বসেছে শীত। এই শীতে যত বাড়ছে সাধারণ মানুষের কষ্ট কিন্তু ততই বাড়ছে। রাজশাহীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.0 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের দেয়া তথ্য মতে রাজশাহীতে গেল ডিসেম্বরের 29 তারিখে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল এবছরের মধ্যে এবং সেটি ছিল 5.8 ডিগ্রি সেলসিয়াস এবং তারপর থেকে কিন্তু তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে যেহেতু 10-এর নিচে নেমে আসলে এটাকে বলে মৃদু শৈত্যপ্রবাহ, সেই অনুযায়ী রাজশাহীতে এখন মৃদু শৈত্যপ্রবাহ চলছে। তবে এই পুরো মাস জুড়ে শীতের তীব্রতা থাকবে, পাশাপাশি মৃদু কখনো তীব্র এবং মাঝারি শৈত্যপ্রবাহ আভাস দিয়েছেন আবহাওয়া অফিস। এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহীর যে ভদ্রা এলাকা, বিশেষ করে এখানে ছিন্নমূল ও বস্তিবাসীরা এখানে বসবাস করেন, তাদের কষ্টটা কিন্তু সাধারণ মানুষের চেয়ে অনেকাংশে বেশি। তাদের শীত নিবারণের জন্য মোটা কাপড় চোপড় নেই। তারা এই কষ্টের কথাগুলো আমাদেরকে বলছিলেন। তারা এভাবে আগুন পুড়িয়ে খড়কুটো জ্বালিয়ে তারা শীত নিবারণের চেষ্টা করছেন। এছাড়াও সাধারণ মানুষের যে স্বাভাবিক কাজকর্ম সেটিতেও কিন্তু শীতের প্রভাবে এক ধরনের ব্যাঘাত ঘটছে। পাশাপাশি যারা কর্মমুখী মানুষ তারা কর্মের আশায় বাইরে গেলেও শীতের কারণে কিন্তু তাদের কাজকর্মে এক ধরনের স্থবিরতা দেখা দিয়েছে এবং তাদের যে আয় উপার্জন সেটিও কিন্তু অনেকাংশে কমে গেছে। তো আসলে এই শীতে তাদের দুঃখ কষ্ট অনেকটা বেড়েছে। এভাবে তারা সাধারণ মানুষের কাছে এবং যারা সমাজের বিত্তবান মানুষ তাদের কাছে তারা সাহায্যের আবেদন জানিয়েছেন। যদিও জেলা প্রশাসকের পক্ষ থেকে কিছু কম্বল বিতরণ করা হয়েছে, তবে তা পর্যাপ্ত নয় বলে এসব ছিন্নমূল মানুষেরা জানিয়েছেন। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে শীতের খবর। এখন আমরা জানবো রংপুরের শীতের খবরের অবস্থা জানতে সহকর্মী রতনের কাছে চলে যাচ্ছি। রকি, ধন্যবাদ। আমাদের এখানে কিন্তু আজ সকাল থেকে আবহাওয়া একটু ঠান্ডার যে ব্যাপক প্রকোপের যে বিষয়টি সেটি কিন্তু এবার এই অঞ্চলে পরিলক্ষিত হচ্ছে না। আবহাওয়া অফিস থেকে জানিয়েছে আগামী এই জানুয়ারি মাসের মধ্য জানুয়ারি পর্যন্ত একটি মোটামুটি ধরনের শীতের তীব্রতা বাড়বে না। তবে এখানে উত্তরে কিছু হাওয়া বয়ে যাওয়ার কারণে আসলে ঠান্ডার একটা অনুভূতি আছে এবং এই শহর এলাকায় আসলে শীতের তীব্রতাটা সেভাবে পরিলক্ষিত হয় না। আমরা গ্রাম এলাকায় খবর নিয়ে দেখেছি, সেখানে আসলে প্রচণ্ড উত্তরে হাওয়ার কারণে আসলে এত বেশি শীতের অনুভূতি হচ্ছে যে গ্রামের মানুষ, বিশেষ করে চরাঞ্চলের মানুষের কিন্তু জীবন এরই মধ্যে দুর্বিষহ হয়ে উঠেছে। আমরা মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিয়ে দেখেছি যে এখানে শীতজনিত নানা রোগে বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা উপস্থিত হচ্ছে। আরেকটি বিষয় আমরা গতবার দেখেছিলাম যে এই শীত থেকে বাঁচার জন্য এই অঞ্চলে প্রায় 28 জন মানুষ আগুন পোহাতে গিয়ে আগুনের উত্তাপ নিতে গিয়ে কিন্তু অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছিল। এবারও তার ব্যতিক্রম নয়। এ পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আবহাওয়া অফিস বলছে যে এই মধ্য জানুয়ারির মধ্য পর্যন্ত আসলে তাপমাত্রা, দিনের গড় তাপমাত্রা বাড়তে থাকবে। তবে মধ্য জানুয়ারির পর থেকে এই শীতের তীব্রতা বাড়বে এবং ব্যাপকভাবে অনুভূত হতে পারে। তো এই ছিল রংপুরের শীতের সবশেষ খবর। আমরা ফিরছি স্টুডিওতে। কাজল, আপনার কাছে। উত্তর ও পশ্চিমাঞ্চলের শীতের খবর জানাতে আমাদের সাথে রাজশাহীতে যোগ দিয়েছিলেন সাইফুর রকি এবং রংপুর থেকে যোগ দিয়েছিলেন রতন সরকার। দীর্ঘ 14 বছরেও স্বাভাবিক হয়নি সুনামগঞ্জের ট্যাংরাটিলা গ্যাস ফিল্ড। গ্যাসের উদ্গীরণে প্রতিনিয়ত কমে যাচ্ছে মাটির উর্বরতা। স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারছে না কোনো গাছপালা, পুকুরে চাষ হচ্ছে না মাছ। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি নিয়ে রান্নাবান্নার কাজে স্থানীয় প্রযুক্তিতে গ্যাস ব্যবহার করছে শতাধিক পরিবার। সুনামগঞ্জ থেকে হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। অগ্নিকাণ্ডের 14 বছর পেরিয়ে গেছে, কিন্তু তারপরও বন্ধ হয়নি সুনামগঞ্জের ট্যাংরাটিলা গ্যাস ফিল্ড ও আশপাশের বিভিন্ন এলাকায় গ্যাস উদ্গীরণ।
গ্যাসের চাপে পুকুর ও জলাশয় সৃষ্টি হচ্ছে অবিরাম বুদবুদ। বিরূপ প্রভাব পড়েছে গাছ, মাছ ও পরিবেশ প্রতিবেশের উপর। নলকূপের পানিতে বেড়ে গেছে আর্সেনিকের মাত্রা। অনিয়ন্ত্রিত গ্যাস উদ্গীরণ ও ব্যবহারের ফলে শ্বাসকষ্ট ও চর্মরোগ সহ প্রতিনিয়ত বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। আক্রান্ত হচ্ছে শিশু সহ সব বয়সী মানুষ। গ্যাসটা ছুটে গেলে এখানে একটা বন্ধ করা অফ, এই সুযোগটা যেহেতু কম, কোন সময় যে কার গায়ে আগুন লাগে যায় তা তো ঠিক নেই। কোমলমতি শিশুরা স্বাস্থ্যহানিতে ভুগছে, তাদের অল্পতেই শ্বাসকষ্ট হচ্ছে। নারীদের অকাল গর্ভপাত, শিশুদের বিভিন্ন রকম শ্বাসকষ্টজনিত রোগ, চর্মরোগ, চোখের ছানি পড়া সহ চোখের বিভিন্ন রোগ এবং বিভিন্ন ধরনের ক্যান্সার আক্রান্ত হতে পারে। এ অবস্থায় স্থানীয়ভাবে গ্যাসের ব্যবহার বন্ধের দাবি জানিয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। বিষয়টি আমলে নিয়ে সজাগ রয়েছেন বলে দাবি জেলা প্রশাসনের। সরকার যাতে এই ব্যাপারটা খুব তীক্ষ্ণভাবে দেখেন, যে যাতে মানুষ কোনো দুর্ঘটনা থেকে আবার রক্ষা পায়। ক্যানাডিলা গ্যাসকূপের স্থলে যাতে কোনো প্রকার অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা না ঘটে, সেজন্য স্থানীয়ভাবে সেখানে তদারকি ব্যবস্থা চলমান রয়েছে। কানাডিয়ান কোম্পানি নাইকোর তত্ত্বাবধানে গ্যাস উত্তোলন প্রক্রিয়ার সময় 2005 সালের 7 জানুয়ারি এবং 24শে জুন সুনামগঞ্জের দোয়ারবাজার উপজেলার ট্যাংরাটিলা গ্যাস ফিল্ডে 2 দফা অগ্নিকাণ্ড হয়। এতে 3000 একর ফলের বাগান ও সবজি ক্ষেত এবং শতাধিক পুকুরের মাছ ক্ষতিগ্রস্ত হয়। সময় সংবাদ, সুনামগঞ্জ। সকালের কোমল রোদে ঘাসের ডগায় মুক্তদানার মতো জমে থাকা শিশির বিন্দু, গাছের পাতা থেকে শিশির ঝরে পড়ার টুপটাপ শব্দ আর পাখিদের কলরব। প্রাকৃতিক বৈরিতায় গেল বছর শীতকালের এমন বৈচিত্র্য দৃশ্যমান না হলেও উত্তরে জনপদে এবার ঠিকই ধরা দিয়েছে সেই দৃশ্য। আতাল হক সাগরের ক্যামেরায় স্নিগ্ধময় শীতের গল্প তুলে ধরছেন হেদায়েতুল ইসলাম বাবু। কুয়াশার আবরণে ঢাকা পড়েছে চারদিক। রাতভর জমে থাকা রসে ভরে উঠেছে খেজুর গাছের গলায় ঝুলানো গাছিদের পাত্র। ভোরের আলো ফুটে উঠতে না উঠতেই কনকনে শীত উপেক্ষা করে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা। তারপর ভরা রসের কলসি ফেরি করে গ্রামের পথে ছুটে চলা। বহু লোকজন আসি ওগুলো খায় বা নিয়ে যায়, তারা গুড় তৈরি করে বা নিয়ে যায়, তাদের অনেক পায়েস করে। অপূর্ণতা থেকে যায় যদি শীতকালে কেউ খেজুরের রস না খায়। ততক্ষণে কুয়াশার ধূম্রজাল চিরে সমস্ত রং ঢেলে পূব আকাশে নিজের উপস্থিতি জানান দেয় সূর্য। ফসলের ক্ষেতে সরিষার হলুদ সাম্রাজ্য মেলে ধরে নিজের রূপ বৈচিত্র্য। মিষ্টি রোদে বসে গল্পগুজব আর ভাপা পিঠার স্বাদ নিতে জমে ওঠে গ্রাম ও শহরের অলিগলি। শীতের সকালে গ্রামগঞ্জে এখন আর ঢেকির আওয়াজ শুনতে পাওয়া যায় না। সেই সাথে হারিয়ে যেতে বসেছে মা খালাদের হাতের তৈরি বাহারি পিঠার স্বাদ। তবে শীতের ঐতিহ্য ধরে রেখেছে রাস্তার মোড়ে মোড়ে ভাপা পিঠার সাথে এমন জম্পেশ আড্ডা। ঢেকে থেকে যে আটা তৈরি করে পিঠা খাওয়া হতো গ্রামের বাড়ি বাড়ি, সেই ইয়েটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে মেশিনের কারণে। এখন 1 কেজি গুড়ের দাম হলো 100 টাকা। 100 টাকার গুড় কিনে কে আর কয়জনে খেতে পারে? এত কিছুর পরও শিশু আর বৃদ্ধদের জন্য ভালো খবর নেই শীতের কাছে। তাই শীতজনিত রোগ থেকে শিশুদের নিয়ে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। বমি বা পাতলা পায়খানায় আক্রান্ত হয় তাকে দেরি না করে সাথে সাথে ওর স্যালাইন শুরু করতে হবে, এবং যে সমস্ত বাচ্চার বয়স 6 মাসের নিচে তাদেরকে বুকের দুধ ঘন ঘন খাওয়াতে হবে। অনেকের জন্য উপভোগ্য হলেও খেটে খাওয়া মানুষের কাছে নীরব যন্ত্রণা হয়ে ধরা দেয় শীতকাল। তাই কনকনে শীতের হাত থেকে বাঁচতে সাঁঝ সন্ধ্যায় বাড়ি ফিরতে ব্যস্ত হয়ে পড়ে নিম্ন আয়ের মানুষ। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ আজ। প্রথমবার মন্ত্রিত্ব পাচ্ছেন 27 জন। মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠবে সোনার বাংলা, প্রত্যাশা বিশিষ্টজনের। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ইসা। মহাজোটের সঙ্গে আলোচনা করে মন্ত্রিসভায় না থাকার সিদ্ধান্ত জানালেন রাঙ্গা। ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন না। ডক্টর কামালের বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে দাবি নেতাদের। ভোট নিয়ে আবারও কূটনীতিকদের কাছে অভিযোগ। সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে সৈয়দ আশরাফকে বিদায়। কিশোরগঞ্জ ও ময়মনসিংহের সর্বস্তরে মানুষের শ্রদ্ধার পর বনানীতে চিরনিদ্রায় শায়িত।
এবং পূর্ব বিরোধের জেরেই গণধর্ষণের শিকার হন সুবর্ণচরের গৃহবধূ। ব্যক্তিগত শত্রুতাকে রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টা হয়েছে বলছে স্থানীয় আওয়ামী লীগ। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়।